১৫৭ উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। ফরিদপুরের ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, বালিয়াকান্দিতে হাতুড়ি পেটা। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস ইসির। মেট্রো রেলে ভাড়ার ওপর ভ্যাট অগ্রহণযোগ্য মন্তব্য ওবায়দুল কাদেরের। জানালেন মানসিক ট্রমায় বিএনপি নেতারা, আখের গোছাচ্ছেন ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপির। বান্দরবানের রোমার গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর ৩ সদস্য নিহত, অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। পঞ্চম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। পরিবারে আনন্দের বন্যা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের তাণ্ডবে ৫ ঘণ্টা স্থবির থাকে রাজধানীর মিরপুর এলাকা। সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। কালশীতে পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা, গুলিবিদ্ধ হন একজন। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা, চড়াও হয় স্থানীয় এমপির ওপরও। পুলিশ বলছে ফুটেজ দেখে শনাক্ত করা হবে নাশকতাকারীদের। চালকদের দাবি অটোরিকশা চলাচল বন্ধ করা অযৌক্তিক। রিপোর্ট করছেন এসএম ভয়েস। ওবায়দুল কাদের সাহেব সিদ্ধান্ত নিয়েছে অটো আর ঢাকা শহর সিটিতে চলবে না। আমার কথা হলো ভাই চলবে না, ভালো কথা, ইনপুটটা বন্ধ করেন। আপনি সব জায়গা থেকে মনে করেন গাড়ি নিয়ে যাইতেছে, বিনিময়ে 10,000 টাকা যাচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের সামনেই গাড়ি ভাঙচুর করে তারা। হামলার শিকারও হন অনেকে। পুলিশের জলকামানও দমাতে পারেনি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের। ফুটেজ আছে, এটি কয়েকটা বাইরের পোলাপান আমার মনে ঢুকছে ভিতরে। আমরা তো করি না এইসব। আমরা সব 6টা বাজে খারাইছি, এত কোনো গ্যাঞ্জাম ছিল না। আউটলুক আছে, এটা বাঙ্ক করে রিক্সাওয়ালা করে একটা অত্যাচারের ভিতরে হালাইবো। কিস্তিতে লোন করে মানে গাড়ি কিনছে, লোন তুমি কই জায়গা আর গাড়ি কই দেখো, গাড়ি কই গেছে এটা নিজেও জানি না। আর আয়া দাম করে হারা লয়ে গেছে পিকআপ করে। ঈদগাহ মাঠের কোনায় গাড়িটি আনো জব্দ করা আছে। রাত 12টার পরে যায় থানার পুলিশরা যায়, গ্যারেজে যায়, গাড়ি লয়ে চলে আসে। যদি বন্ধ করতে তাহলে আগেই বন্ধ করতে। চায়না থেকে মালটা প্রোডাক্ট ইম্পোর্ট বাংলাদেশ ইম্পোর্ট হইলো কেন? সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা স্থানীয় সংসদ সদস্যের, এতে আরও চড়াও হয় অটোরিকশা চালকরা। মহামান্য হাইকোর্টের যে রোল দিয়েছে সেই রোলের পক্ষে আমি, এবং অসহায় মানুষে এরাও ব্যবসা করে খাবে, এরাও রিক্সা চালায় খাবে, যাতে রিক্সা চালাইতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমি তাদের সাথে আলোচনা করে আমি আমার ব্যবস্থা নিই। পুলিশের অ্যাকশনের জবাব দেয় তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কিছু সময়ের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। কিছু উস্কানিদাতা দুষ্ট প্রকৃতির তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় হবে, আইনের বাইরে কেউ নয়। দাবি আদায়ে সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মিরপুরের কালশীতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলবো তার সাথে। মিরাজ, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, এবং পরিস্থিতি কি এখন স্বাভাবিক? পরিস্থিতি বলা চলে যে স্বাভাবিক, অর্থাৎ সারাদিন মিরপুর কালশী এলাকাতে যে অবস্থা ছিল বলা চলে যে একটা থমথমে অবস্থা, যেহেতু সকাল থেকেই এই অটোরিকশা চালকরা তারা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করছিল, যেই কারণে এই এলাকার উপর কিন্তু একটি প্রভাব পড়েছিল। বিশেষ করে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের চলাচলের উপরে যেই প্রভাবটি পড়েছিল সেটি কিন্তু এখন বলা চলে যে একেবারেই স্বাভাবিক। আমরা এই মুহূর্তে আছি কালশী মোড়ের ঠিক মাঝখানে। আপনি যদি একটু দেখেন যে এলাকাতে উৎসুক জনতা বা উৎসুক মানুষ, সাধারণ মানুষের কিছুটা আনাগোনা আছে বা ভিড় আছে, তবে আন্দোলনকারী আর পুলিশ সদস্যরা কেউই কিন্তু এখন এই কালশী মোড় এবং আশপাশের এলাকাতে নেই, এবং বিক্ষোভকারীরা সন্ধ্যার আগেই তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন। এবং তারা যেই দাবিতে আসলে আন্দোলনটি করছিলেন যে হঠাৎ করে এই অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়ার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা অনেকেই ঋণ করে বা লোন করে এই অটোরিকশাগুলো
কিনেছিলেন তাদের কিস্তি আছে, সেই টাকা তারা কিভাবে দেবেন এই দাবি, এবং একই সাথে তাদের কিছু অটোরিকশা আটক করা হয়েছে এবং অটোরিকশা চালকদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে তারা এই কর্মসূচিটি পালন করেছে এবং সকালে মিরপুর 10 নম্বরে কর্মসূচিটি পালন করে এরপর দুপুরের পরে তারা এই কালশি মোড়ে এসে কালশি মোড়ে অবস্থান নিলে এখানকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয় এবং বিকেলের দিকে একটি এখানে পুলিশ বক্সে একটি আগুনের ঘটনা ঘটে। এরপরে আসলে পুলিশ আবারও এই কালশি মোড়ে এসে বিক্ষোভকারীদের বা যারা আন্দোলন করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা পদক্ষেপ নেন এবং তারা এই মোড় থেকে তাদেরকে সরিয়ে দেন। এই মুহূর্তে আসলে আন্দোলনকারী বা বিক্ষোভকারী অটোরিকশা চালকদের কাউকে দেখা যাচ্ছে না, সংগঠিতভাবে দেখা যাচ্ছে না। তবে তারা যেটি আমাদের কাছে বারবারই বলছেন যে তাদের বিকল্প আয়ের উৎস না করে এটি বন্ধ করে দেওয়া তাদের জন্য একেবারে কিভাবে তারা এখন দিন পার করবেন, কিভাবে তারা রোজগার করবেন বা তারা ফ্যামিলি নিয়ে চলবেন সেই দুশ্চিন্তা তাদের আছে। একই সাথে তারা আরেকটি কথাও বলেছে যে অটোরিকশাগুলো তৈরি করার জন্য যেই স্পেয়ার পার্টসগুলো বিদেশ থেকে বৈধ পথে আমদানি করা হয়েছে, কিন্তু সেই আমদানির অনুমতি যেহেতু দেওয়া হয়েছে তাহলে অটোরিকশাগুলো বন্ধ করার যুক্তি কি, সেই বিষয়টিও কিন্তু চালকরা প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়টি সরকারকে পুনর্বিবেচনার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। কনক, এই ছিল আসলে আমার কাছে এখন এই মুহূর্তে আসলে কালশিতে এই অটোরিকশা চালকদের যে আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচি ছিল সেটি সবশেষ খবরাখবর। এখন একেবারেই স্বাভাবিক পরিস্থিতি এই এলাকাতে। কনক। মিরাজ, আপনাকে ধন্যবাদ। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। 157টি উপজেলায় ভোট মঙ্গলবার। শেষ মুহূর্তে চরম ব্যস্ত প্রার্থীরা। বিরামহীন প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থীরা। বেতাগীতে অবৈধ অস্ত্রসহ প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত ভোটাররা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বরগুনা সদর ও বেতাগী উপজেলার অলিগলি। চায়ের দোকানে নির্বাচন নিয়ে নানা আলোচনা। প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। মাইকিং ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোট চাইছেন তারা। অভিযোগ পাল্টা অভিযোগে বেশ জমেছে প্রচারণা। বেতাগীতে অবৈধ অস্ত্র ও এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তারের ঘটনায় শঙ্কিত এই উপজেলার ভোটার ও অন্য প্রার্থীরা। কে এজেন্ট হয়, কে সেন্টারে যায় দেখব, এই ধরনের ভীতি সৃষ্টি হয়েছে এবং বেতাগী উপজেলার সাধারণ ভোটার এবং সাধারণ নেতাকর্মীরা খুবই ভীত যে কখন জানি কি ঘটে যায়। পপুলারিটি দেখে তারা ভয় পেয়ে গেছে, এই জন্য তারা একত্রিত হয়ে আমার বিপক্ষে তারা কুচরা রটাইতেছে এবং অভিযোগগুলো দিতেছে। অভিযোগগুলো যদি আপনারা তদন্ত করে দেখেন, অভিযোগগুলো কোনোটাই সত্য। এদিকে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে। কালো টাকার অবাধ দৌরত্ব, এটা আমাকে শঙ্কিত করে। আমি মনে করি সাধারণ মানুষ এই কালো টাকার দৌরত্বকেও উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কিছু কিছু জায়গায় অন্যান্য প্রার্থী দুই একজন আছে যারা টাকার প্রভাব দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে, যে টাকা তারা অনেক খরচ করছে। সুষ্ঠু পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। এবারের প্রথমবারের মতন ভোটে অংশগ্রহণ করছে এবং আমি ভোট দিতে অনেকটাই আগ্রহী। বিশেষ করে এবার দলীয় প্রতীক না থাকায় স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার একটা অপশন তৈরি করেছে। এবার আমি যেহেতু নতুন ভোটার, তো আমি এমন প্রার্থী চাবো যে আমাদের মেয়েদের যেহেতু আমরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেই দিকে খেয়াল রাখবে। নিরপেক্ষ যারা ভালো মানুষ, আমাদের যারা সেবা দিতে পারে তাদেরকেই আমরা নিরপেক্ষভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবো। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোটের দিন প্রতিটা ভোট কেন্দ্রে 17 জন মতো আনসার ভিটিপি সদস্য থাকবে, 4 থেকে 5 জন আমাদের জেলা পুলিশের সদস্য থাকবে। সেখানে র্যাবের আমাদের প্রতি উপজেলাবাড়ি 2টা করে টিম থাকবে, বিজিবি থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা ব্যবস্থা করছি। ভোটারদের প্রতি আমার আহ্বান যে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন, আপনি যোগ্য প্রার্থীকে আপনি বেছে নিতে পারবেন। কোনো ধরনের ভয় শঙ্কা আমরা দেখছি না। দুই উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট 21 মে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও এক দলের একচ্ছত্র, সেই সঙ্গে ব্যবসায়ীদের দাপট। কোটিপতি প্রার্থী আছে 116 জন, এমন তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাইমুর রশিদের রিপোর্ট।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট মঙ্গলবার। এই ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় ৭১% ব্যবসায়ী, কোটিপতি ১০৫ জন। এই হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে কোটিপতি ৮ জন, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি 3 জন। সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতির সংখ্যা দাঁড়াচ্ছে ১১৬। টিআইবি বলছে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৭০.৫১% নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২.১৭% পেশা হিসেবে দেখিয়েছেন কৃষিকাজকে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন আইনজীবী ও শিক্ষক। সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের সাথে, জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ওই ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি, দ্বিগুণেরও বেশি। সো এই জিনিসটা কিন্তু মোটামুটি পরিষ্কার যে কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ব্যবসায়ীরা নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছেন, জনপ্রতিনিধিরা নিজেদের পদকে দেখছেন আয় ও সম্পদ বিকাশের মাধ্যম হিসেবে। বড় দুই দলই মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ বলেও মন্তব্য তার। একচ্ছত্র একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। যদিও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে এক এবং অন্য হচ্ছে যে বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে যে অন্তর্দ্বন্দ্ব, সেটার সমাধানের হাতিয়ার বা উপায় আপাত দৃষ্টিতে দলে না থাকার কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তবে সেটি সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, সে তার সাথে তুলনা করা যাবে না। এর আগে প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় ৭০% ছিলেন ব্যবসায়ী। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি ছিলেন ৯৪ জন। জনপ্রতিনিধিত্বের অবস্থান তাকে নিজেদের সম্পদ বিকাশের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন। জানান, প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাকি ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। বরগুনা জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরগুনা ও পটুয়াখালীর রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে আহসান হাবিব বলেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা তো কমিশনারদের স্বীকারই করে না। আইন শৃঙ্খলাবাহী প্রশাসন এই পর্যন্ত যত ইলেকশন আমাদের আশা করেছি 100% আমরা তৃপ্ত ছিলাম। তাদের ব্যবহারে, কর্মে, পেশাদারিত্বে, দায়িত্বশীলতা প্রদর্শনে 100% তৃপ্ত ছিলাম এবং এখনো আছি। আমরা যেটা প্রমাণ পেয়েছি, আমি ভবিষ্যতের জন্য তো কল্পনা করবো না, উল্টা কিছু। এবং ওরা সবাইকে, সব প্রার্থীরা আছেন এখানে, সবাইকে আশ্বস্ত করেছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সাপোর্ট। আপনারা ভোট কেন্দ্রে আসেন, নিরাপদে নির্বিঘ্ন আসেন, আপনাদের নিরাপত্তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিবে এবং আপনারা নিজের ভোটটা দিয়ে বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা আসেন, আপনাদের ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা প্রয়োগ করেন এবং আপনারা এটা দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। রাজধানীতে 7 দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। শুধু পণ্য উৎপাদন করলে হবে না, রপ্তানি বহুমুখীকরণ সহ দেশে বাজারজাতেরও পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেয়া হয়। 3টি ক্যাটাগরিতে পদক দেয়া হয় 7 ব্যক্তিকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ার উদ্যোগ নেয়।
এজন্য গতানুগতিক শিক্ষার বাইরেও কর্মযোগ্য শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, সরকারের নানা উদ্যোগ শুধু জিডিপি নয়, অর্থনৈতিক নানা সূচকেও অবদান রাখছে। যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19 অতিমারি, সমস্ত কাজ বন্ধ, এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। এর সাথে আবার যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কিভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে, তার এরপর পণ্য পরিবহন সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। প্রধানমন্ত্রী শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে তাগিদ দেন। সামান্য টাকা বাঁচাতে গিয়ে কেউ যাতে দেশের সর্বনাশ ডেকে না আনে, সেই পরামর্শ দেন তিনি। আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকবে। উদ্যোক্তাদের সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেলের যাত্রীদের ভাড়ার ওপর 15% ভ্যাট আরোপের এনবিআর এর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। কিন্তু মেট্রোর অতিরিক্ত ভাড়াসহ এনবিআর এর আরোপ করা 15% ভ্যাট নিয়ে আছে নানা সমালোচনাও। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন ঢাকা উত্তরের মেয়র সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনার পাশাপাশি মেট্রো রেলের বিষয়টিও তুলে ধরেন। এই যে ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে মেট্রো রেল, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে পাতাল রেল, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে আমাদেরও উচিত এই ব্র্যান্ডিং করার জন্য আমরা প্রতিজ্ঞা করব, এখন থেকে আমরা কেউ অযথা কোনো হর্ন বাজাবো না। এটি আমাদের জন্য একটি বিরাট বড় একটি ব্যাপার, কারণ স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এ সময় ওবায়দুল কাদের দাবি করেন, মেট্রো রেলের 15% ভ্যাট আরোপে এনবিআর এর সিদ্ধান্তটি ভুল, এটা বাতিল করা প্রয়োজন। এ সময় ঢাকা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটি মেয়রকে পরামর্শ দেন সেতুমন্ত্রী। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট, ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয় জানি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান। ঢাকা শহরসহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিষয় বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ। রিজার্ভ তলানিতে। বাংলাদেশ ব্যাংক থেকে আরও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা দুজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরের মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত তামাশা, সাজানো নাটক। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনৈতিক লোপাটের মূল হোতা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে। বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। আপনাদের যে মাফিয়ারা দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংকে দেবে, আর চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষে রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালতে হাজির হন। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তার নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কলা পুলিশি পাহারায় বিএনপির এই নেতাকে কারাগারে নেওয়া হয়। পল্টন থানায় 2023 সালের এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা ধরে নিয়েছি সবগুলো মামলায় আমরা জামিন পাবো, কিন্তু 12টি মামলার মধ্যে একটা মামলা উনি জামিন দেন নাই। মূলত উনি বলতেছেন যে এখানে অন্য কোনো আসামি জামিনে নেই, এই জন্যে লাস্টে উনি বলে উনি আদেশ দিলেন যে ঠিক আছে এই মামলা উনি জামিন দেন নাই। আর 11টি মামলা উনি বরাবরই জামিন দিয়েছেন। আসলে এই ব্যাপারটা পুরোপুরি আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন। মনে দ্রুত দেশে ফিরতে চান কিরগিজস্তানে থাকা বাংলাদেশের শিক্ষার্থীরা। দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের কেউ কেউ আহত হলেও কোনো শিক্ষার্থী আহত হননি বলে জানিয়েছেন তারা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানে থাকা বাংলাদেশিদের দেখতে উজবেকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। তিনি জানান সেখানে কোনো বাংলাদেশি গুরুতর আহত হননি। ইমরুল কায়েসের রিপোর্ট। সম্প্রতি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মিশরীয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এরপরই স্থানীয় কিরগিজরা সে দেশে থাকা অন্যান্য বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিদের উপরও আক্রমণ শুরু করে। এতে কয়েকজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে সেখানে থাকা শিক্ষার্থীরা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে কিরগিজস্তানের দায়িত্বে থাকা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। আতঙ্কিত বাংলাদেশি শিক্ষার্থীরা দ্রুত দেশে ফিরে আসতে চান। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। যারা একেবারেই নতুন স্টুডেন্টস ছিল তারা খুব বেশি ট্রমাটাইজড এবং খুব বেশি স্ট্রেসড হয়ে আছে, যে কারণে তারা অতি দ্রুত বাংলাদেশে ফেরার ট্রাই করছে। আর এছাড়া আমাদের যারা প্রবাসী ওয়ার্কার ভাইয়েরা ছিল এখানে, তাদের উপর অ্যাটাক করা হয়েছিল এবং তাদের মধ্যে হয়তো গুরুতরভাবে অনেকে আহত হয়েছে। এছাড়া স্টুডেন্টসদের কন্ডিশন বলতে গেলে আমাদের স্টুডেন্টসদের মধ্যে ছেলে এবং মেয়ে কেউ ওইভাবে আহত হয়নি, সবাই মোটামুটি সেফ আছে। আমরা কিরগিজস্তানের সকল স্টুডেন্টস খুব দ্রুত আশা করব বাংলাদেশ সরকার আমাদেরকে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যাক। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা এখনও আমাদের ফ্লাইট এবং ডরমিটরিতেই আছি, আমরা কেউ বাইরে যাচ্ছি না। নেক্সট ফ্লাইটে মেবি আমরা সবাই দেশে ব্যাক করতেছি এবং আমাদের চার্টার ফ্লাইট অ্যারেঞ্জ হয়ে গেছে অলরেডি।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানের ঘটনায় সরকার দেশটির কাছে উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে এ তথ্য জানান তিনি। আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি, আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে পারলে সমস্যা সমাধান হবে বলে আশা করেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 3 সদস্য নিহত হয়েছে। রবিবার সকালে বংছড়ি রোমা সীমান্তবর্তী গহীন জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। রনিনপাড়া উজানে রোমা সীমান্তে টেবাপাড়া এলাকায় যৌথ বাহিনী ও KNF সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে KNF এর 3 সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম। 2 এপ্রিল রোমা সোনালী ব্যাংকের ডাকাতি করে অর্থ লুট ও ম্যানেজারকে অপহরণ করে পাহাড়ে সশস্ত্র সংগঠন KNF। এরপর থেকেই তাদের বিরুদ্ধে রোমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে 16 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশের এক সাব ইন্সপেক্টরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় সেই পুলিশ সদস্যের এক সোর্সকেও আটক করা হয়। বিকেলে খুলশী থানা এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, আব্দুল খালেক নামের এক ব্যক্তি বিদেশ থেকে তার ভাইয়ের পাঠানো 16 ভরি স্বর্ণ নিয়ে কোতোয়ালির দিকে যাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যে মহানগরীর টাইগার পাস এলাকায় তার গাড়ি থামান খুলশী থানার SI আমিনুল ইসলাম ও তার এক সোর্স। তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধরে থানায় সোপর্দ করে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশের কোনো সদস্য ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। রবিবার দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুমের উদ্বোধন করেন IGP। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। IGP আরও বলেন, চলতি উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের আদেশ মতোই পুলিশ কাজ করছে। দায়িত্ব পালনে পুলিশ কোনো গাফিলতি করছে না বলেও জানান তিনি। এ সময় সিলেট রেঞ্জের DIG শাহ মিজান শফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান সহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশা চিকিৎসা হলেও নেশা পর্বতারোহণ, তাই মাত্র 33 বছর বয়সী বাবর আলীর কাছে হার মেনেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও। পঞ্চম বাংলাদেশি হিসেবে আজ সকালে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। তবে এখানেই থামছে না তার অভিযান। এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করে ফিরতে চান মাতৃভূমিতে। তার এই সাফল্যে পরিবারের পাশাপাশি আনন্দ ভাসছে অনেকেই। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। 19 মে রবিবার, নেপালের স্থানীয় সময় সকাল 8:30। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা হাতে চট্টগ্রামের সন্তান বাবর আলী আরও একবার বিশ্ব দরবারে বাংলাদেশকে করলেন গর্বিত। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজ ক্যাম্পে। 14 মে মাঝরাতে বেজ ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চূড়া অভিমুখে। অবশেষে রবিবার নেপালের সময় সকাল 8:30টায় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে ওড়ান বাংলাদেশের পতাকা। সে 14 তারিখ বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ক্যাম্প 2তে উঠেছিল। এরপর 2 দিন ক্যাম্প 2তে কাটিয়ে সে পরদিন ক্যাম্প 3তে যায়। ক্যাম্প 3 পর সে পরদিন ক্যাম্প 4-এ অর্থাৎ সাউথ কলের ওইখানে গিয়ে গতকালকে সন্ধ্যায় দুপুরে পৌঁছায়। এরপর ওইখান থেকে রাতের বেলা রওনা দিয়ে আজকে সকাল 8:30 বাজে সে সামিটে পৌঁছায়। বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স পেজে খবরটি প্রকাশের পর আনন্দের ঢল নামে এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলীর চট্টগ্রামের হাটহাজারীর বাসায়। ছেলের এমন সাফল্যে গর্বিত বাবরের পরিবারও। আমি ভালো আছি, কোনো চিন্তা করিও না, দোয়া করা, আমি ভালো আছি, এগুলাই বলতো, আর কিছু না, এরকমই বলতো। খুশি সীমা নেই, দুটোটাই একসাথে আছে আর কি। খুশি একদিকে, খুশি একদিকে একটু মানে সংখ্যা মুক্ত হয় নাই আর কি। এটা আমাদের এলাকার একজন সে কৃতি সন্তান, এখানে ডাক্তার, উনিও ডাক্তার হিসাবে আমাদের একটা সৌভাগ্য আর কি।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 2010 সাল পর্যন্ত। সে বছরের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে এম এ মুহিত ও প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। এরপর দীর্ঘ 11 বছর পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশে লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আওয়ামী লীগ সরকার অবাধ তথ্য প্রবাহের আইন পাশ করলেও তারাই এখন তথ্য হরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। 3 দিনের সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতির বিষয়ে দেশের মানুষ জানতে চায়। জনগণের স্বার্থ বিরোধী হওয়ার তথ্য গোপন করছে সরকার। বাংলাদেশ ব্যাংক ও সরকারি রেগুলেটরি কমিটি নিয়মগুলোই করেছে দুর্নীতিকে সহায়তা করার জন্য। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর। যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কেন হচ্ছে, কি কষ্টে আমি পড়ছি, সামনে কি কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে। এবং এইটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থ বিরোধী, আপনারা জনগণকে জানতে দিতে চান না। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাবি করেছেন, বিগত 4 বছরে নগরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তা এর আগের 40 বছরেও কেউ করতে পারেনি। সকালে নগর ভবনের দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তাপস আরও দাবি করেন, অত্যন্ত সফলভাবে ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলা করেছে সিটি কর্পোরেশন। রাজধানীর খেলার মাঠ, খাল কিংবা জলাশয় আর কাউকেই দখলের সুযোগ দেয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, 4 বছরে নগরীর 57 একর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 4000 কোটি টাকারও বেশি। এক প্রশ্নের জবাবে সিটি মেয়র জানান, শীঘ্রই পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলা হবে। দুর্নীতির দায়ে এ পর্যন্ত নগর ভবনে 38 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানান মেয়র তাপস। সেই সাথে আগামীতেও এই অভিযান চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। টি-20 ফরম্যাটে সাফল্য পেতে ঘরোয়া ক্রিকেটে আরও একটি 20 ওভারের টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম রবির পরামর্শ, ঢাকার ক্লাবগুলো নিয়ে টি-20 টুর্নামেন্টের আয়োজন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। মনির হোসেন খানের রিপোর্ট। টি-20 ফরম্যাটে চিরকালীন দুর্বলতা বাংলাদেশের। বিশ্বকাপে টাইগারদের মূল লক্ষ্যই থাকে বড় দলগুলোর বিপক্ষে একটি বা দুটি জয়। সেই লক্ষ্যও পূরণ হয় কালেভদ্রে। বিশ্বকাপ এলেই তাই রব ওঠে ক্রিকেটারদের সক্ষমতা বাড়াতে বিপিএল এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে আরেকটি টি-20 টুর্নামেন্ট আয়োজনের। এবার বিসিবিও নড়ে চড়ে বসেছে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের জন্য। যদিও টি-20 ক্রিকেটের দিকে বেশি ঝুঁকতে রাজি নন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। তার মতে শর্টার ফরম্যাটে ক্রিকেটারদের শেখার তেমন সুযোগ নেই। টি-20 খেলে কিন্তু খেলা শেখার কিছু নেই, বাট এটা বাস্তবতা। এখন টি-20 এসছে, টি-20 খেলা চলবে। এখন বিশ্বকাপ সামনে, আগেও খেলেছি আমরা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু 50 ওভারের বিশ্বকাপ কিন্তু শেষ হয়ে যায়নি, বন্ধ হয়ে যায়নি। আমাদের টেস্ট ম্যাচও কিন্তু বন্ধ হয়ে যায়নি। তো আমরা চাচ্ছি যে যেখানে প্লেয়ার তৈরি হতে পারে যে লঙ্গার ভার্সনে, সেইটার উপরে এমফেসিস দিতে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিভাগ বা জেলার হয়ে খেলছে। এনসিএল বা বিসিএলে আঞ্চলিক টি-20 খেললে তেমন সাড়া পাওয়া যাবে না মনে করেন ববি। বরং তার পরামর্শ আবাহনী মোহামেডানের মতো ক্লাবগুলো নিয়ে একটি টি-20 টুর্নামেন্ট আয়োজনের। ঢাকা লিগে যদি কোনো একটা অংশ 20 ওভারের খেলানো যায়, তাহলে সেখানে ধরেন আবাহনী মোহামেডান খেলছে, ওখানে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ওখানে প্লেয়ারদের কিন্তু অনেক কিছু দেওয়ার আছে, তাদের শেখারও আছে। আর এখানে একটা হয়তো উৎকর্ষটা আমরা দেখতে পারি। এমনিতেই জাতীয় দলের ব্যস্ত শিডিউলে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে পারে না জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। টুর্নামেন্ট কমিটির কাছেও কোনো স্লট খালি নেই। তাই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বটাই টি-20 আদলে করার পরামর্শ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের। টি-20 খেলে কিন্তু খেলা শেখার কিছু নেই। এই ওয়ার্ল্ড কাপ এসে গেছে, এখন সবার মাথার মধ্যে হচ্ছে। এগুলি তো চিন্তা যদি থাকে তাহলে অনেক আগের থেকেই বলতে পারে। এটা বলতে পারি যে ভেবে দেখতে পারে যে সুপার লিগের একটা অংশ হয়তো 50 ওভার্স করে দেখলে ওখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। 20 ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে গিয়ে যেন লঙ্গার ভার্সন বা ওয়ানডে ফরম্যাটে কোনো প্রভাব না পড়ে সেদিকেও নজর দিতে চায় বোর্ড। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
157 উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। ফরিদপুরের ভাঙায় চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, বালিয়াকান্দিতে হাতুড়ি পেটা। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস ইসির। মেট্রো রেলে ভাড়ার ওপর ভ্যাট অগ্রহণযোগ্য মন্তব্য ওবায়দুল কাদেরের। জানালেন মানসিক ট্রমায় বিএনপি নেতারা, আখের গোছাচ্ছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপির। বান্দরবানের রোমার গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর 3 সদস্য নিহত, অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। পঞ্চম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। পরিবারে আনন্দের বন্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।